আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন সবাই যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আর কে কোথা থেকে জয়েন করেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেন। কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের এই ক্লাসটা, কে কোথা থেকে দেখছেন? আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকের ক্লাসটা আমরা জ্যামিতির চতুর্ভুজ এবং বহুভুজ এটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে হবে হচ্ছে বৃত্ত নিয়ে আলোচনা। এবং শুধু আলোচনা হবে না, এখানে চাকরি পরীক্ষায় আসা বিগত সালে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর আমরা সুন্দর করে সলভ করব। আর সুন্দর করে সলভ করলে আমাদের যেটা হবে যে আপনাদের সামনে যেই পরীক্ষাটা আছে, কেউ কেউ প্রাইমারি এক্সাম দিবেন, এবং এই প্রাইমারি এক্সামে দেখা যাবে যে এইখান থেকে জ্যামিতির পোর্শন থেকে যদি 3 থেকে 4টা কোশ্চেন আসে বা 4 থেকে 5টা কোশ্চেন আসে, সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিন্দু, রেখা, কোণ এবং ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, তো এই সবগুলো ক্লাসই আমার ইউটিউব চ্যানেল মুত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে দেওয়া হয়। আপনারা ইচ্ছা করলে আরও দেখতে পারেন, অথবা আমাদের এই পেজে এমপিবিয়ান চাকরি প্রস্তুতি এই পেজের মধ্যে লাইভ হচ্ছে, মুত্তাসিন পাহলভী পেজের মধ্যেও লাইভ হচ্ছে, সেগুলো থেকেও ডিরেক্টলি আপনি দেখতে পারবেন। পেজের মধ্যে লাইভ হচ্ছে। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা সবাই মনে হয় জয়েন করে ফেলেছি। আমরা তাহলে স্টার্ট করতে পারি, কি বলেন সবাই? সবাই আমরা স্টার্ট করতে পারি। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করব এবং বহুভুজ নিয়ে আলোচনা করব। তো চতুর্ভুজ আর বহুভুজ এই বিষয়টা নিয়ে আলোচনা করার শুরুতে আমি যদি আপনাদেরকে বলি, এই যে চতুর্ভুজগুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন, চতুর্ভুজ সম্পর্কে আপনি কোন কোন বিষয়গুলো আসলে জানেন? তো চতুর্ভুজ সম্পর্কে যেই বিষয়গুলো আমরা জানি, চতুর্ভুজের মোট কয়টা কোণ থাকে? মোট হচ্ছে 4টা কোণ থাকে। একটা চতুর্ভুজের মোট 4টা কোণ থাকে এবং 4টা বাহু থাকে। চতুর্ভুজ মানে 4টা বাহু থাকে এবং 4টা কোণ থাকে। এবং একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে, চতুর্ভুজের যে 4 কোণ আছে, এই 4টা কোণ যদি আমরা যোগ করি, তাহলে 4 কোণের যে সমষ্টি হয় সেটা কত ডিগ্রি একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা যদি একটা চতুর্ভুজের যদি 4টা কোণই যোগ করে দেই, তাহলে চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে তার সমষ্টি কত সমকোণ এবং কত ডিগ্রি হবে একটু কমেন্ট করেন সবাই। আর সবাই ক্লাসটা শেয়ার করে দেন, যারা যারা আসতেছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেন, সবাই শেয়ার করেন। হ্যাঁ, ইব্রাহিম সাগর বলতে পেরেছে, ইব্রাহিম সাগর দিয়েছে অ্যান্সার। তারপরে তাহেরা জান্নাত দিয়েছে, ওকে। মাসুম পারভেজ সঠিক হয়েছে। স্বর্ণা, আপনি যদি আপনার নাম যদি শুনতে চান যে আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন, তাড়াতাড়ি অ্যান্সার দিবেন, তাহলে অবশ্যই প্রথম দিকের যারা যারা অ্যান্সার দিবে তাদের নাম আমি বলবো, যারা যারা প্রথম দিকে অ্যান্সার দিবে। তারপরে স্বর্ণা অ্যান্সার দিয়েছে, ইয়াসমিন আক্তার অ্যান্সার দিয়েছে, উম্মে হাবিবা অ্যান্সার দিয়েছে, আরিফা একটা শূন্য কম দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। কত সমকোণ? 4 সমকোণ। আর 4 সমকোণ মানে কত ডিগ্রি? 4 সমকোণ মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, ডিগ্রিতে হচ্ছে 360 ডিগ্রি, আর সমকোণে হচ্ছে 4 সমকোণ। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেমন 2 সমকোণ বা 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। মানে 4 গুণন সমকোণ মানে 90 ডিগ্রি, 4 গুণন 90 করলে 360 ডিগ্রি হয়, সবাই জানি। আচ্ছা, ঠিক আছে। একটা চতুর্ভুজের যদি আমার 3টা কোণের মান দেওয়া থাকে, 3টা কোণের যোগফল দেওয়া থাকে, তাহলে চতুর্থ কোণের মান আমরা বের করতে পারবো কিনা, পারি কিনা বলেন দেখি। একটা চতুর্ভুজের 3টা কোণের সমষ্টি দেওয়া আছে 280 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণের মান কত হবে? একটু তাড়াতাড়ি আমাকে অ্যান্সার দিবেন, বলেন চতুর্থ কোণের মান কত হবে? একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি, তাহলে 4 নাম্বার কোণ যেটা আছে চতুর্থ কোণ,
সেই কোণটা কত ডিগ্রি হবে। শেয়ার ডান। আচ্ছা, সবাই শেয়ার করে শেয়ার ডান কথাটা লিখে দেন। যারা যারা শেয়ার করেছেন তারা শেয়ার ডান করে লিখে দেন, যে শেয়ার যারা করে ফেলেছেন। আচ্ছা, ইব্রাহিম সাগর আবার প্রথমে অ্যান্সার দিয়েছে ৮০। আরিফার একটা শূন্য উঠে নাই। শফিকুল ইসলাম ৮০। তারপরে ভুইয়ান নিপা আবার ৮০ দিয়েছে। মারুফ দিয়েছে ৮০। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতাতে বোঝা যাচ্ছে এটা ৮০ হবে মনে হচ্ছে, কারণ একটা চতুর্ভুজে চারটা কোণ যোগ করলে যেহেতু ৩৬০ ডিগ্রি হয়, ৪ সমকোণ। ৪ সমকোণ মানে কি ৪ গুণন ৯০ ডিগ্রি। ৪ গুণন ৯০ ডিগ্রি মানে ৪ ৯ যেহেতু ৩৬, তার মানে ৩৬০ ডিগ্রি। তাহলে ৪ সমকোণ মানে ৩৬০ ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে চারটা কোণ যোগ করলে। তার মধ্যে ৩টা কোণ যোগ করলে বলেছে ২৮০ ডিগ্রি। তার মানে বাকি যেই কোণটা আছে সেইটা কত ডিগ্রি? ০, ৮ ৮ যেহেতু ১৬, তার মানে আমাদের কত ডিগ্রি হবে? ৮০ ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ৮০ ডিগ্রি। হ্যাঁ, মাসুম পারভেজ, সাব্বির আহমেদ, তাহেরা জান্নাত, হাসিফ, ডেলি বিশ্বাস, ইয়াসমিন আক্তার, হ্যাঁ, আরিফা, সবাই বলেছে, সবাই অ্যান্সার দিয়েছে ৮০ ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ৮০ ডিগ্রি। অসাধারণ, সবাই বুঝেছি। ওকে, এইবার এ বি সি ডি এইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে এইটা সবাই অ্যান্সার করেন, যে একটা এই ৩৫ নাম্বারের অ্যান্সার এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে। হ্যাঁ, তৌকির বলেছে যে শেয়ার ডান। শেয়ার ডান, শেয়ার, হ্যাঁ, সবাই শেয়ার করে আপনি শেয়ার ডান কথাটা লিখে দিবেন। শেয়ার ডান মানে শেয়ার দিয়ে দিচ্ছেন, এটা লিখে দেবেন আর কি। ঠিক আছে, এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান্তরাল হচ্ছে সিডি এবং কোণ এ ইকুয়াল ৯০ ডিগ্রি হলে, হ্যাঁ, সঠিক চতুর্ভুজ কোনটি? কোন চতুর্ভুজের বাহুগুলা সমান্তরাল এবং কোণ সমকোণ? কোন চতুর্ভুজে এমন কোন চতুর্ভুজ আছে যেটার বাহুগুলা সমান্তরাল এবং কোণ সমকোণ? এরকম কোন চতুর্ভুজ আছে? এ বি সি ডি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি বুঝেন যে সামান্তরিক। সামান্তরিক কোন ধরনের চতুর্ভুজ? সামান্তরিক হচ্ছে এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলা সমান্তরাল। যার বিপরীত বাহুগুলা সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি, তাই না? বিপরীত বাহুগুলা সমান্তরাল। আর যে সামান্তরিকের কোণ সমকোণ তাকে কি বলি আমরা? তাকে বলি হচ্ছে আয়তক্ষেত্র। তার মানে শুধু সমান্তরাল যদি হয় তাহলে সেটাকে সামান্তরিক বলবো, বিপরীত বাহুগুলা। আর বিপরীত বাহুগুলা সমান্তরাল হওয়ার সাথে সাথে কোণ যদি সমকোণ হয় তাহলে সেটাকে আমরা বলবো আয়ত। তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা, এই যে এ বি আর সি ডি সমান্তরাল এবং একটা কোণকে বলেছে ৯০ ডিগ্রি, তার মানে সেইটা ডেফিনেটলি একটা হচ্ছে আয়ত। আর ট্রাপিজিয়াম কাকে বলে? জাস্ট এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু আর বিপরীত জোড়া, আরেক জোড়া যে বিপরীত বাহু আছে তারা সমান্তরাল নয়, এদেরকে ট্রাপিজিয়াম বলে। এটাকে ট্রাপিজিয়াম বলে। আর একটা রম্বস হচ্ছে যার চারটা বাহুই সমান, যা চারটা বাহুই সমান তাকে আমরা রম্বস বলি। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো আমরা সবাই জানি। অসাধারণ। আয়তক্ষেত্র হবে অ্যান্সার। ওকে, সবাই পেরেছি। হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কি? আর কি বলার প্রয়োজন আছে? সামান্তরিকের একটা কোণ সমকোণ হইলে সেটা কি হয়ে যায়? একটু আগে দেখালাম, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং এই বিপরীত বাহুগুলো সমান্তরালের মধ্যে যদি একটা কোণ সমকোণ হয়ে যায়, সেইটা, এই যে এটা ছিল কি হেলানো, এটা হয়ে যাচ্ছে সোজা, তাহলে কোণ সমান হয়ে গেলে সেটা হয়ে যাবে কি? সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, তাই না? সেটা একটা কি হয়ে যাবে? সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। সহজ জিনিস, সবাই পারি। ওকে, এইবার খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। দেখেন, একটি আয়তক্ষেত্রের, ভালো করে দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ, দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 20%, কিন্তু দৈর্ঘ্যটা 20% বাড়ানো হয়েছে, প্রস্থ আবার 20% কমানো হয়েছে। তাহলে এটা দেখে আপনারা সবাই একটু অ্যান্সার দেন, এটার কি অ্যান্সার হবে? 4% কমবে, 4% বাড়বে, 2% কম বেশি, অপরিবর্তিত থাকবে? কত অ্যান্সার হবে? সবাই একটু 37 দিয়ে এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে একটু বলেন। 37-এর বলেছে ঘ, 37-এর বলেছে ঘ। 37-এর কি ঘ হবে? 37-এর ঘ কে বললো? 37-এর অনেকে এ বলেছে, 4% কমবে বলেছে। ওকে, কি হবে?
4% কমবে। ওকে, একজন বলেছে যে অপরিবর্তিত থাকবে, আর অনেকেই বলছে যে 4% কমবে। কোনটা সঠিক হবে? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা একটা সূত্র অনেক দিন থেকে আমি শিখাই, সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকে, এটার একটা শর্টকাট সূত্র আমরা দুই প্রসেসে নির্ণয় করতে পারি। একটা শর্টকাট হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা যদি দৈর্ঘ্যটা a% বাড়ে আর প্রস্থটা যদি b% বাড়ে, তাহলে a প্লাস বি প্লাস এবি ভাগ 100, এইটা আমাদের একটা সূত্র আছে। হ্যাঁ, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল কতটুকু বাড়বে বা কমবে। এখানে বাড়ার জন্য প্লাস, মানে কোনো কিছু যদি বাড়ে তাহলে বাড়ার জন্য কোনো কিছু বাড়লে সেটাকে আমরা প্লাস চিন্তা করব, কোনো কিছু যদি কমে সেটার জন্য আমরা সেটাকে মাইনাস চিন্তা করব। তো যেহেতু দৈর্ঘ্য 20% বেড়েছে, তার মানে এর ভ্যালুকে আমরা মনে করব +20, আর বি এর মান যেহেতু, মানে প্রস্থ যেহেতু 20% কমেছে, তাই বি এর মান মনে করব -20। বাড়লে প্লাস আর কমলে মাইনাস, তাহলে এ এর মান হচ্ছে +20 ইন্টু বি এর মান হচ্ছে -20। আর নিচে কি আছে? নিচে আছে 100, নিচে আছে 100। ঢুসুম 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 করে কেটে দিলাম। তাহলে দেখেন 20 থেকে 20, +20 আর -20 কি 0, এই পাশে তো 0, এখানে কি ঢুসুম ঢুসুম হয়ে গেছে, দুইটা শূন্য দুইটা শূন্য, নিচে তো 1, তাহলে 2 আর -2 গুণ করলে আসে -4, শূন্য থেকে -4 বিয়োগ করলে -4 থাকে। এই মাইনাস মানে হচ্ছে কমেছে, তার মানে ক্ষেত্রফল আলটিমেটলি -4, এই কথাটার অর্থ হচ্ছে 4% কমেছে। তাহলে ক্ষেত্রফল মানে দেওয়া মানে হচ্ছে আমরা এটা বলতে পারি যে ক্ষেত্রফলটা আসলে মাইনাস আসছে, তার মানে হচ্ছে 4% কমেছে। দৈর্ঘ্য 20% বেড়েছে তাই +20, প্রস্থ 20% কমেছে তাই -20। প্লাস এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য +20 আর প্রস্থ -20 ভাগ হচ্ছে 100। 100-র জন্য দুইটা শূন্য কেটে দিলাম, 2 আর -2 গুণ করলে -4। এখানে তো +20 আর -20 মিলে 0, তো 0 - 4 মানে -4। -4 মানে হচ্ছে আমাদের কি হবে? -4 মানে হচ্ছে আমাদের 4% কমবে। আচ্ছা, এটা কি আরও কোনো প্রসেসে করা যায়? আরও কোনো সুন্দর প্রসেসে করা যায়? করা যায়, দেখেন খুবই সুন্দর প্রসেসে করা যেতে পারে। সেটা কি প্রসেসে করা যেতে পারে? আপনি এমন একটা আয়তক্ষেত্র চিন্তা করেন, আমি একটু লিখে দিচ্ছি। আপনি এমন একটা আয়তক্ষেত্র চিন্তা করেন যার দৈর্ঘ্য হচ্ছে 10। আপনার যদি পার্সেন্টেজ সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে আপনি পারবেন। প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই হচ্ছে 10, আপনি ধরে নেন। তাহলে এমন একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল, তাহলে আমি পাচ্ছি 10 আর 10 গুণ করলে হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম হচ্ছে 100। এখন আমার কি করেছে দেখেন, যে 20% বাড়ানো হয়েছে দৈর্ঘ্যটা, তাহলে বাড়লে তাহলে নতুন দৈর্ঘ্য কতটুকু হচ্ছে দেখেন তো। তাহলে নতুন দৈর্ঘ্য আমি কতটুকু বলতে পারবো? নতুন দৈর্ঘ্য আমি বলতে পারবো যে আমরা সবাই জানি, আমরা তো এইটুক জিনিস বুঝতেই পারি নাকি, এইটুক তো আমরা সবাই বুঝতে পারি যে 20% বাড়ানো হয়েছে। 100-এর 20, দেখেন 100-র মধ্যে 20 বেড়েছে, তাহলে 10-এর মধ্যে কত বাড়বে? 2 বাড়বে। মানে 100-এর মধ্যে 20, তার 100-এর 10 ভাগ যেহেতু 10, তাহলে 10-এর মধ্যে 2 বাড়বে। তার মানে নতুন দৈর্ঘ্যটা 20% বাড়বে, মানে 10-এর সাথে 2%, মানে 20% বাড়া মানে 10-এর 20%। 10-এর 20% মানে কি? 10-এর 20% মানে 20 ভাগ 100, মানে আমাদের বাড়লে মানে 10 গুণন 20 ভাগ হচ্ছে 100, অর্থাৎ আমার 2 বাড়বে, তাই না? মানে 100-র মধ্যে 20 বাড়ছে, তার মানে 10-এর মধ্যে 2 বাড়বে, মানে 12 হয়েছে নতুন দৈর্ঘ্য। নতুন প্রস্থ কত? ওই যে 100-র মধ্যে 2 কমছে, তার মানে কি 10-এর মধ্যে 2 কমবে, 2 কমলে কত হবে? প্রস্থটা হবে 8, মানে 10 থেকে 2 বাড়লে হয় 12, 10 থেকে 2 কমলে হয় 8। তাহলে নতুন যে ক্ষেত্রফল, সেই নতুন ক্ষেত্রফল কত হয় দেখেন তো। নতুন ক্ষেত্রফল কত হয়? 8 12, 8 আর 12 গুণ করলে কত হয়? 96। তাহলে বলেন তো এই 100 থেকে 96 কত কম? 4 কম। তার মানে নতুন ক্ষেত্রফল আলটিমেটলি বাড়লো না কমলো? কমলো। কতটুকু কমলো? 4 কমলো। 100-র মধ্যে যেহেতু 4 কমছে, তার মানে 4% কমেছে। বুঝেছি কি বুঝি নাই? হ্যাঁ, মানে একজন বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান কেন ধরেছি। সমান ধরার বিষয়টা কি, সমান ধরলে আমার জন্য সুবিধা হয়। একটা জিনিস মনে রাখবেন, একটা আয়তক্ষেত্র আছে, এর বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল।
এর বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, কিন্তু প্রত্যেকটা বাহুই যদি সমান হয়ে যায় সেটা একটা বর্গ হয়, কিন্তু বর্গও এক ধরনের হচ্ছে আয়ত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্গও কিন্তু এক ধরনের আয়ত। অনেকেই আবার মনে করবে স্যার এটা তো স্যার বর্গ হয়ে গেছে, স্যার 10 আর 10 দুইটা যদি সমান ধরি এটা তো আয়তর বাদ দিয়ে বর্গ হয়ে গেছে। বর্গও এক ধরনের আয়ত। আমি ধরে নিছি যে এটা একটা 10-10, এটা আমি ধরে নিছি। 20-10 ধরতে পারতাম, 15-10 ধরতে পারতাম, এটা সমস্যা নাই। আমি তো একটু আগে বলছি যে আয়তের প্রতিটা বাহুই সমান তাকেই বলা হয় হচ্ছে বর্গ। যেমন যে সামান্তরিকের একটা কোণ সমকোণ তাকে কি বলে? তাকে আয়ত বলে। তার মানে প্রত্যেকটা আয়ত এক ধরনের হচ্ছে সামান্তরিক। যাই হোক, এইটা জাস্ট আপনাদের মানে আর ডেপথে যাচ্ছি না, আপনি এইটুকু মনে রাখেন। দৈর্ঘ্য আর প্রস্থ 10-10 ধরে নিলে আমাদের জন্য এইটা বুঝতে সুবিধা হয়। 10 ধরে নিলে আমাদের নতুন দৈর্ঘ্য 20% যদি বাড়ে তাহলে 10-এর 20% মানে 2 বাড়বে, মানে হচ্ছে 12 হবে দৈর্ঘ্য। প্রস্থ প্রস্থ হচ্ছে 10-এর 20% মানে হচ্ছে 2 কমবে, মানে হচ্ছে 8 হবে। তাহলে নতুন যে ক্ষেত্রফল দাঁড়াবে 96। তাহলে কতটুকু কমলো? 100 থেকে 96 যদি আমি বাদ দেই তাহলে আমাদের আসলে কমেছে 4। 100-র মধ্যে 4 কমা মানে 4% কমেছে। ক্লিয়ার? সবাই বুঝেছি? এর আগেরটাও সহজ, এটাও সহজ। আমরা কিন্তু এটা মুখে মুখে করতে পারি এই নিয়মটাও। আপনি বললেন স্যার এত বড় হচ্ছে, আরে বড় না তো। আপনি চিন্তা করেন দৈর্ঘ্য আর প্রস্থ 10-10, তাহলে 10-10-এ 100, তাহলে 100-এর মধ্যে এটা 20% বাড়ছে, 20% মানে 100-এ 20 বাড়ছে, তাহলে 10-এ বাড়বে 2, তার মানে নতুন দৈর্ঘ্য হচ্ছে 12। 100-এ 20 কমছে প্রস্থ, তাহলে 10-এ বাড়বে, 10-এ কমবে 2, তার মানে 10-এর জায়গায় হবে 8, তাহলে 8-12 96, তাহলে কমলো হচ্ছে 4, তার মানে কমছে 4 মানে 4% কমেছে। এইভাবে করেও করা যায়। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? সবাই কি শেয়ার ডান? শেয়ার দিয়ে দিছেন? সবাই কি শেয়ার ডান? বর্গক্ষেত্রটাও আপনারা কি সেম ভাবে করতে পারবেন না? a প্লাস বি প্লাস এ বি ভাগ 100 এইভাবে করেও করতে পারবেন। হ্যাঁ, আবার ওই যে এর আগের নিয়মটাতেও করতে পারবেন, দুটোতেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তার মানে দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ মানে দৈর্ঘ্য যতটুকু বাড়বে প্রস্থ ততটুকু বাড়বে। মানে এ আর বি এর মানটা আসলে দুই ক্ষেত্রেই 50 এখানে। তাহলে 50 প্লাস 50 প্লাস 50 গুণন 50 ভাগ হচ্ছে 100, ঢুসুম 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 ঢুসুম। তাহলে 50 আর 50-এ কত হয়? 100, আর 5 আর 5 গুণ করলে হয় 25। তাহলে 100 আর 25 যোগ করলে হয় কি? 125%। আমাদের হচ্ছে কি, যেহেতু প্লাস মান আসছে তার মানে 125% হচ্ছে আমাদের বাড়বে। ঠিক আছে? 125% হচ্ছে আমাদের বাড়বে। ওই যে এর আগের বার যে সূত্রটা করলাম এই সেম সূত্র। এখানে জাস্ট 25% দৈর্ঘ্য বাড়ছে, মানে দৈর্ঘ্য 25% বেড়েছে, প্রস্থও 25% বেড়েছে। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? পারবো? আচ্ছা, আমার এর আগের নিয়মটাতে কে কে পারবেন? এর আগের নিয়মটা কি বলেছিলাম? যে আমি যদি বলি দৈর্ঘ্য যদি আমি 10 ধরি, 10 দৈর্ঘ্য মনে করেন 10 ধরলাম, তাহলে আমাদের আমাদের দৈর্ঘ্য 10 ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বাহুর উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল হয়, তাহলে 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100 হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, 25% 50% বাড়ছে, তার মানে কি 10-এর 50% মানে কত? 50% মানে কিন্তু অর্ধেক। এই যে 50% মানে 50 ভাগ 100 মানে অর্ধেক, তা অর্ধেক বাড়ছে। তাহলে 50-এর অর্ধেক, 50% বাড়া মানে কি? 10-এর অর্ধেক বাড়ছে। 10-এর অর্ধেক মানে 5 বাড়ছে। তার মানে কি নতুন দৈর্ঘ্য কত হবে? তার মানে নতুন দৈর্ঘ্য হবে 100-র সাথে আমরা 5 যোগ করে দিব, সরি 10-এর সাথে 5 যোগ করে দিব মানে 15। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে 15-এর উপরে স্কোয়ার। 15-এর বর্গ করলে 15 আর 15 গুণ করলে 225। তাহলে কতটুকু বাড়লো? 100-র মধ্যে কতটুকু বেড়েছে? এই যে 225 থেকে 100 বাদ দিলে আমরা 225 মাইনাস যদি 100 করি তাহলে হচ্ছে 125 বেড়েছে। তার মানে আগে ছিল 100 ক্ষেত্রফল, তার মধ্যে 125 বেড়েছে, তার মানে 125% বেড়েছে। ক্লিয়ার? বুঝেছি? পারবো? তাহলে দুই নিয়মেই করলাম, দুই নিয়মেই পারবো। ক্লিয়ার? দৈর্ঘ্য 10, মানে এইটা কিন্তু বুঝতে হবে যে 50% মানেটা কি। 10-এর 50% আপনি এইভাবে করে বের করতে পারেন, একবারে বেসিক নিয়মে যে 10-এর 50% মানে কত হয়? 10 গুণন 50 ভাগ হচ্ছে 100, ঢুসুম ঢুসুম, এখানে আসলো 5। 10-এর 50% মানে 5 বেড়েছে, তাহলে 10-এর সাথে 5 যোগ করলে নতুন দৈর্ঘ্য হয়েছে 5। ঠিক আছে? 10-এর 50% ওইভাবে করেও বের করতে পারি। পারবো? সবাই ক্লিয়ার? ওকে।
বলেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলেন দেখি, বলেন তাড়াতাড়ি। এটার অ্যান্সারটা কি হবে? একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা তো দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তাহলে এর মধ্যে আমাদের ক্ষেত্রফলের মান যেটা দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 4250। তার মধ্যে আমাদের দৈর্ঘ্যের মান বের করতে বলছে, প্রস্থের মান দেওয়া আছে 50। তাহলে দৈর্ঘ্যের মানটা বের করতে বলছে আর প্রস্থের মান দেওয়া আছে 50। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে সেখান থেকে দৈর্ঘ্যের মানটা কত হবে? পারা যাবে কি যাবে না? সবাই কি পেরেছি যে 4250 ভাগ হবে 50, ঢুসুম ঢুসুম, তাহলে 5 8 40 আর 5 5 25, তার মানে 85 মিটার। 85 মিটার হচ্ছে আমাদের জমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। পারবো? সবাই পারবো? ক্লিয়ার? দেখি এইটার অ্যান্সার দেন। এটা কিন্তু 42তম বিসিএসে আসছে, একবার প্রাইমারির দ্বিতীয় ধাপে আসছিল, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টা পরীক্ষাতেই আসছে। বিসিএসে আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে। আপনাদের এইবার যারা প্রাইমারি দিবেন খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 4 বেশি, ঘরটির পরিসীমা 32 হলে দৈর্ঘ্য কত? পরিসীমা 32 হলে দৈর্ঘ্য কত? একটু বলেন দেখি কত হবে, দেখি পারেন কিনা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করেন। আর যারা এখনো শেয়ার করেননি সবাই শেয়ার করে দেন তাড়াতাড়ি, ধুমধাম। সবাইকে শেয়ার করে শেয়ার ডান কথাটা লিখে দেন। আচ্ছা, দেখি অ্যান্সার এখনো পাই নাই, কি ব্যাপার? এই তো অ্যান্সার আসা শুরু করেছে। না, আচ্ছা ঠিক আছে, অ্যান্সার খুব কম এসছে। এখন আমি একটু দেখি। আচ্ছা, পরিসীমা, সবসময় পরিসীমা মানে এটা মনে রাখবেন, সবগুলা বাহু যোগ করলে যা আসে সেটাকেই বলে পরিসীমা। সবগুলা বাহু যোগ করলে সেটাকে যা আসে। যেমন এখানে একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য, আমরা জানি আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলা পরস্পর সমান, তার মানে এইটা দৈর্ঘ্য হইলে এই পাশেরটাও দৈর্ঘ্য, আর এটা প্রস্থ হইলে কি বিপরীত বাহুটাও কি প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্যও দুইটা আছে, প্রস্থও দুইটা আছে। তার মানে পরিসীমা মানে আসলে এখানে আমরা বলতে পারি যে দুইটা দৈর্ঘ্য আছে, এই দুইটা দৈর্ঘ্য প্লাস হচ্ছে দুইটা প্রস্থ। এই যে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য মানে দুইটা দৈর্ঘ্য প্লাস হচ্ছে দুইটা প্রস্থ, এইটা বলতে পারি। অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা মানে কি? অল টাইম পরিসীমা মানে কিন্তু এই জিনিসটাই। যেমন আমাকে যদি বলতো যে বর্গক্ষেত্র, তাহলে কি বর্গক্ষেত্রের এই বাহুটা এবং এই বাহুটা, 4টা বাহুই সমান, তাহলে 4টা বাহু যদি যোগ করি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হইতো পরিসীমা, তাই না? আমরা কি এগুলো জানি না? তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হইতে হচ্ছে পরিসীমাটা, তাহলে পরিসীমা সমান হতো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে পরিসীমা কিভাবে করে বের করতে হয়, মানে 4টা বাহুই যোগ করা, এটাই হচ্ছে পরিসীমার বিষয়। এবং এইখান থেকে আমরা পরিসীমার বিষয়টা বুঝে ফেলাম যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দেখেন প্রস্থ দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 4 বেশি। এখন আপনি কয়েকভাবে করতে পারেন। 1 নাম্বার সিস্টেম হচ্ছে যে আপনার পরিসীমাই দেওয়া আছে 32, পরিসীমা 32, তাহলে আপনি এইখান থেকে কিভাবে করে অ্যান্সার করতে পারেন। আচ্ছা,
এইখানে ঘরটির দৈর্ঘ্য কত, ঘরটির দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া থাকলে ঘরটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা এইভাবে করে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল কত বলেন দেখি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 32। তার মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত বলেন তো। দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 32/2, মানে হচ্ছে কি, মানে হচ্ছে 16 দ্বিগুণে 32, 16। এখন 16 হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বলেন তো দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, এটা কে আমরা বলতে পারবো দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত হবে। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা যেহেতু 4 মিটার বেশি, তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমাদেরকে মাথায় রাখতে হবে যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে যেহেতু 16, যে কোনো জিনিসের আপনি যোগফলটা জানেন, যোগফলটা হচ্ছে 16। আবার দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল কত, দৈর্ঘ্য থেকে প্রস্থ থেকে দৈর্ঘ্য কতটুকু বেশি, 4 মিটার বেশি। তার মানে কি, মানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থও জানি, দৈর্ঘ্য প্লাস প্রস্থও জানি। এই অবস্থায় দুটাই যদি আমি যোগ করে দিই, দুটাই যোগ করে দিলে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 20। তার মানে দৈর্ঘ্য সমান হবে কি 20/2 মানে 10। তাহলে 20/2 মানে কত আসবে বলেন তো 10। এইভাবে করা যায়, হ্যাঁ এইভাবে করা যায়। এখন দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে প্রস্থ কত, প্রস্থ হবে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে 4 বিয়োগ করলে, 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে দেখেন কথাটা বুঝেন, আমরা এত সব করতে পারি, এটা এইভাবে করে করে ভেঙে করতে পারি। একটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 10, এইভাবে করতে পারি। আরেকটা আমরা কয়েকটা নিয়ম আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের মনে বুঝতে পারবেন আর কি বিষয়টা। আপনি বুঝেন এইখানে দেওয়া আছে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দেখার সাথে সাথে অ্যান্সার দিবেন, সবাই দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবেন। কিভাবে বুঝবেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পরিসীমা। তাহলে পরিসীমার চেয়ে দৈর্ঘ্য বা প্রস্থের মান কি কখনো ছোট হইতে পারে? পরিসীমা মানে তো 4টা বাহু যোগ করলে, আর দৈর্ঘ্য আর প্রস্থ তো একটা বাহু। তার মানে পরিসীমার চেয়ে যেই মানগুলা বড় সেগুলো কখনোই অ্যান্সার হবে না। আবার এইখানে দৈর্ঘ্যের মান যদি 30 হয়, তাহলে প্রস্থের মান হয় হচ্ছে কি 30 থেকে 4 বিয়োগ করলে হয় 26। 30 আর 26 যোগ করে 2 দিয়ে গুণ করলে কি 32 আসবে না। কিন্তু এইটাকে আমি যদি শুদ্ধি পরীক্ষা করি, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ 4 কম মানে হচ্ছে 6, তাহলে 10 আর 6 আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 10 আর 6 যোগ করলে হয় 16, তাকে 2 দিয়ে গুণ করলে 32 আমাদের মিলে যাচ্ছে। কথা বুঝেছি কি বুঝি নাই? শুদ্ধি পরীক্ষাটা বুঝেছি। মানে 10 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 6 হচ্ছে প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের দ্বিগুণটাই হচ্ছে আমাদের পরিসীমা। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে তার দ্বিগুণ করে দিলে আমাদের পরিসীমা পেয়ে যাব। এইটা দেখেই কিন্তু বোঝা যায়। বুঝছি কি সবাই ক্লিয়ার? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমাদের এইটা দেখেই বোঝা যাচ্ছে এইটা যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ তো 6 কম, 4 যেহেতু কম তার মানে কি 6, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই যেহেতু পরিসীমা, 16 দুগুণে 32, এটাই মিলে আমাদের। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ও ওয়েল ডান। এখন আরেকটা জিনিস, আমি নদী নৌকার অঙ্ক আপনারা সামনে করবেন, নদী নৌকার অঙ্ক, ট্রেনের অঙ্ক আপনাদেরকে করাবো না, অবশ্যই করাবো ট্রেনের অঙ্ক, নদী নৌকার অঙ্ক, তারপরে বিভিন্ন টাইপের সমীকরণের অঙ্ক যখন করাবো তখন একটা জিনিস সবসময় মনে রাখবেন, দুইটা জিনিসের যদি যোগফল দেওয়া থাকে, মনে করেন x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, দুইটা জিনিসের যোগফল, আবার দুইটা জিনিসের যদি বিয়োগফল দেওয়া থাকে, মনে করেন দুইটা জিনিসের যোগফল দেওয়া আছে আবার দুইটা জিনিসেরই কি দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে এখানকার বড় কোনটা, এক্স, বড়টার মান পেতে চাইলে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, মানে ওই দুটা জিনিস যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে বড়টার মান পাবেন। আবার যদি ছোটটার মান পেতে চান তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, মানে 4/2 মানে আসলে 2। তার মানে যোগ করে, মানে দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফল দুটা জিনিসই যদি দেওয়া থাকে, খুব ইম্পর্টেন্ট, আপনার গতবারকার প্রাইমারি এক্সামে আসছে যে একটি কলম এবং একটি খাতার মূল্য, একত্রে মূল্য এত টাকা, 50 টাকা ধরেন, কলমটির মূল্য খাতার মূল্যের চেয়ে মনে করেন 10 টাকা বেশি, তাহলে কলমটির মূল্য খাতাটির মূল্যের চেয়ে, বা খাতাটির মূল্য কলমের মূল্যের চেয়ে 10 টাকা বেশি, তাহলে খাতাটির মূল্য কত? তাহলে খাতাটি যেহেতু বড় মূল্য, তাহলে বড়টার মান হবে হচ্ছে ওই যে যোগফল প্লাস বিয়োগফল, মানে একটা আরেকটা হচ্ছে বেশি, মানে কি ওই দুইটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, আবার দুইটার যোগফলটা দেওয়া আছে,
তাহলে যোগফল আর বিয়োগফলটা যোগ করে দিব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা আসলে বড়টার মান পাবো। সেম জিনিস আপনি এইখানেও আপনি বুঝতে পারবেন। কীরকম দেখেন, দৈর্ঘ্য আর প্রস্থ এর মধ্যে কে বড়? দৈর্ঘ্যটা বড়, কারণ প্রস্থের চেয়ে 4 বড়। তার মানে আমি দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে এ আর প্রস্থটা মনে করেন বি, তাহলে এ আর বি এর পার্থক্য কত? 4 মিটার। আবার পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান কত? 32। তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান কত আসে? 32 ভাগ হচ্ছে 2 মানে 16। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে হয় হচ্ছে আমাদের 16। এখন আমাকে যেহেতু দৈর্ঘ্যের মান বের করতে বলছে, তার মানে এর মান বের করতে বলছে, জাস্ট আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই যে 20কে 2 দিয়ে ভাগ করলে 10। যদি আমাকে প্রস্থের মান বের করতে বলতো তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম, 16 মাইনাস 4 ভাগ 2, 16 মাইনাস 4 মানে হচ্ছে 12, 12 ভাগ 2 মানে 6 হতো। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে যোগ করে, হ্যাঁ, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে বড়টার মান বের করতে চাইলে একটার প্লাস আর একটার মাইনাস। ধুমধাম, এইটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট। আপনাদের এই টাইপের কোশ্চেন এইবারকার ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনারা পারবেন কিনা এটা আমি দেখতে চাই, যে আমরা আসলে পারবো কিনা। দেখেন তো, অ্যান্সারটা দেন, সবাই একটু অ্যান্সার দেন, ধুমধাম অ্যান্সার দেন। যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর ভিতরে চারদিকে একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আমি একবারে সুপার শর্টকাট দেখাবো, প্লাস হচ্ছে বেসিকটাও দেখাবো। যেমন বেসিক দেখাচ্ছি প্রতিটাই, তার সাথে সুপার শর্টকাট দেখাবো। করেন, দেখেন তো পারেন কিনা। এটা এই কোশ্চেন চলে আসবে। দেখেন, অস্থির আগে শর্টকাটটা শিখেন। অস্থির শর্টকাট, এটার নাম হচ্ছে অস্থির শর্টকাট। একবারে ধুমধাম অ্যান্সার বের হবে। সেটার নিয়মটা কি? যে একটি আয়তাকার বাগানের, আগে শর্টকাট শিখি, তারপরে বেসিকটা শিখি। বেসিকও সুন্দর, বেসিকও আমরা পারি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। এর ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। মানে একটা বাগানের, আয়তাকার বাগান আছে, এই আয়তাকার বাগানটার ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। মানে এগুলো হচ্ছে 1 মিটার করে, এগুলো হচ্ছে 1 মিটার করে, এই যে এইটুক, এগুলো চওড়া হচ্ছে 1 মিটার করে, আর এইটা হচ্ছে 40, আর এই পাশেরটা হচ্ছে 30, এই দেওয়া আছে। আমি আগে আপনাদেরকে শর্টকাটটা শেখাই। শর্টকাটটা হইল, যদি ভিতরে রাস্তা থাকে, যদি ভিতরে থাকে, তাহলে আমাদের শর্টকাটটা হইল, এখানে যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে সেই দুটো আমরা যোগ করব। প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা যোগ করব, এটা হচ্ছে নিয়ম। এরপরে রাস্তার যেটা চওড়া দেওয়া থাকবে, তার দ্বিগুণ নিব, তার 2 গুণ নিব। মানে কি, 1 থাকলে 2 নিব, 2 থাকলে 4 নিব, 3 থাকলে 6 নিব। তাকে এর দ্বিগুণ, মানে 1-এর দ্বিগুণ যেহেতু 2 দিয়ে আমরা গুণ করে দিলাম। ভিতরে যদি থাকে তাহলে একটা মাইনাস দিব, বাহিরে যদি থাকতো, এখানে ভিতরের জায়গায় যদি বাহিরে কথাটা থাকতো তাহলে প্লাস দিতাম। এই ডিফারেন্স, ভিতরের জায়গায় বাইরে থাকলে এখানে প্লাস দিতাম। এবং এইখানে যে এই যে 2 সংখ্যাটা লিখছি, এইখানে যেই সংখ্যাটা লিখবো তার উপরে শেষ। তার মানে কি হলো দেখেন, 40 আর 30 যোগ করলে 70, 70কে 2 দিয়ে গুণ করলে হয় 140, 140 মাইনাস 2 এর উপর স্কোয়ার, 2 এর বর্গ মানে 4, 140 থেকে, আচ্ছা নেট চলে গেছিল। ওকে, ক্লিয়ার? বুঝেছি? পারবো? দেখেন তাড়াতাড়ি দেখেন। তাহলে আমরা কি করব? 40 প্লাস 30 গুণন দিব। আমি আবার আরেকটু বুঝাই দিই না, এটা মনে হয় নেট চলে যাওয়ার ফলে অনেকে দেখে নাই। এখানে আমরা কি করব? দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ করে দিব, সবসময় দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব। এইখানে রাস্তার যে চওড়াটা থাকবে সেটা দিয়ে সেটার দ্বিগুণ আমরা গুণ করব, মাইনাস করব, যেহেতু ভিতরে থাকলে মাইনাস আর বাইরে থাকলে প্লাস, এই 2 এর উপরে বর্গ, মানে এইখানে যে সংখ্যাটা থাকবে তার উপরে বর্গ মাইনাস করে দিব। তাহলে 40 আর 30 যোগ করলে কি 70, 70 গুণন 2 মানে 140, 140 মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে 4, তার মানে 140 মাইনাস 4 মানে 136।
ক্লিয়ার, সবাই বুঝেছি? পারবো? পারবো? ক্লিয়ার হয়েছি? সবাই পারবো? আচ্ছা, তাহলে বলেন তো, যদি এইটা এইটা এইটার অ্যান্সারটা বলেন আগে। যদি এখানে 1 মিটারের জায়গায় 2 মিটার থাকতো, আপনারা একটু ধুমধাম অ্যান্সার বলেন। 1 মিটারের জায়গায় যদি 2 মিটার থাকতো তাহলে অ্যান্সারটা কত হবে সেটা একটু বের করে বলেন। আমি তাহলে বুঝবো যে আপনারা বুঝে গেছেন। আমি না হলে 2 মিটারটা আবার বুঝাই দিব, সমস্যা নেই, আপনার বুঝতেই হবে। ভিতরের দিকে হইলে মাইনাস আর বাইরের দিকে হইলে প্লাস হবে। দেখি আগে সুপার শর্টকাটটা দিয়ে করতে পারতেছেন কিনা, দেখি সবাই পারি কিনা। তাহলে কি হবে, 2 মিটার যদি থাকতো তাহলে কি হতো, তাহলে 40 প্লাস হচ্ছে কি 30, 40 আর 30 মানে দৈর্ঘ্য আর প্রস্থ তো সবসময় যোগ হবে। আর এখানে 2 থাকলে 2 এর দ্বিগুণ কত, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 দিয়ে গুণ করতাম, মানে যত প্রস্থ মানে যত যত হচ্ছে চওড়া আছে সেই চওড়া দিয়ে আমরা কি করতাম, চওড়া দিয়ে আমরা গুণ, চওড়ার দ্বিগুণটা নিতাম, চওড়ার দ্বিগুণ দিয়ে আমরা গুণ করতাম। যেহেতু ভিতরে হইলে আমাদের হইতো মাইনাস, তাহলে মাইনাস হবে 4-এর উপর স্কোয়ার, অর্থাৎ আমাদের অ্যান্সার হইতো 70 গুণন 4 মাইনাস হইতো 16। 70 মানে 4 সাথে হচ্ছে 28 মানে 280 মাইনাস হইতো 16, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হইতো, 280 থেকে 16 বিয়োগ করলে 264 আমাদের অ্যান্সার হতো, তাই না? ক্লিয়ার, বুঝেছি? 200, সবাই কি ক্লিয়ার, বুঝেছি? পারবো? আসেন এখন আমরা একটু বেসিকটা শিখি, বেসিক নিয়ম শিখি। বেসিক নিয়মটা হইল, দেখেন দৈর্ঘ্য দেওয়া আছে 40 আর প্রস্থ দেওয়া আছে 30, এটা হচ্ছে বেসিক নিয়ম, যে দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 30, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলটা আমরা বলতে পারবো যে ক্ষেত্রফল হচ্ছে 40 গুণন 30, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর 40 আর 30 গুণ করলে হবে 3 4 12, 1200 হচ্ছে ক্ষেত্রফল। এখন চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, এগুলো সবগুলো 1 মিটার করে। তাহলে 1 মিটার চওড়া যদি রাস্তা থাকে, আপনি একটা জিনিস দেখেন, এই পাশে 1 মিটার চওড়া, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, তাহলে দৈর্ঘ্যটা কমে এইটুকের মান কত হয়ে গেছে? এইটুকের মান কিন্তু হয়েছে, দেখেন 40 থেকে 1 একে 2 কমে গেছে, তার মানে এটা হয়েছে 38। আর এই বরাবর 30 ছিল, এইটা ছিল 30, তার মধ্যে এই পাশে 1, এই পাশে 1, 2 কমেছে, তাহলে 2 কমে গেলে 30 থেকে 2 কমে হয়েছে কিন্তু 28। তাহলে নতুন মানে ভিতরের যে ক্ষেত্রফলটা, তাহলে ভিতরের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 28 গুণন হচ্ছে 38, 28 আর 38-এর গুণফল। তাহলে 38 আর 28 যদি আমরা গুণ করি তাহলে পাবো 8 8 64, হাতে থাকলো 6, 3 8 24, আর 6 হচ্ছে 30, 0, 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 4 6 আর 1 0, তার মানে 1000 হচ্ছে 64। তাহলে দেখেন এই ভিতরের এইটুকের ক্ষেত্রফল 1064, এইটুকের পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 1200। তাহলে 1200 থেকে 1064 বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা বের হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত, যে 1200 মাইনাস 1064 বিয়োগ করলে আমরা কত পাবো, এই যে 64 আর 36 যেহেতু 100, 64 আর 36 মিলে 1100 আর 100 মানে হচ্ছে 136। ক্লিয়ার? হ্যাঁ আতিক, আপনার নাম বলেছি, আতিক, হ্যাঁ আতিক, আতিকুর রহমান, আপনি পেড ব্যাচের স্টুডেন্ট তাই না? ওকে ঠিক আছে, সমস্যা নাই। ক্লিয়ার, সবাই বুঝেছি? তা আমাকে বলেন, এইটা করতে বেশি সময় লাগবে নাকি আমার শর্টকাটটা বেশি সময় লাগবে? শর্টকাট পরীক্ষা আসলে শর্টকাটটা মেরে দিবেন, এমসিকিউ আসলে কি মারবেন, এই যে 40 প্লাস 30, 40 আর 30 যোগ করে দিবেন 70, গুণন এইখানে যা থাকবে তার দ্বিগুণ, দ্বিগুণ দিয়ে গুণ করব, মাইনাস এইটার উপর স্কোয়ার দিব, শেষ, কাহিনী শেষ। তাহলে 7 দুগুণে 14 মানে 140, মাইনাস হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 মানে 136, ধুমধাম 136 আনসার হবে। ক্লিয়ার, সবাই বুঝছি ক্লিয়ার? আমি একটু জানতে চাই, সবাই বুঝেছি? পারবো? আচ্ছা ঠিক আছে। আমি একটু আগেই বলেছিলাম যদি ভিতরে থাকে, হ্যাঁ তাহলে মাইনাস হবে, সূত্রে মাইনাস হবে, বাহিরে গেলে প্লাস হবে।
বলেন যদি এর আগের অঙ্কটা বুঝে থাকেন তাহলে এইটা একটু অ্যান্সার করে দেন দেখি এইটা আপনারা পারেন কিনা। ধুমধাম শর্টকাট দিয়ে, শর্ট যে ইজি আছে, তাড়াতাড়ি। আচ্ছা, যারা যারা এখনো শেয়ার করেন নাই তাড়াতাড়ি শেয়ার করে দেন, ধুমধাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব। দৈর্ঘ্য আর প্রস্থ প্রথমে যোগ করেন, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এখানে যত যত থাকবে তার দ্বিগুণ মানে 4, 4 দিয়ে গুণ করবেন, মাইনাস দিবেন 4-এর উপর স্কোয়ার। হ্যাঁ, ইসরা জাহান, আমিও পেড ব্যাচের স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের 80 প্লাস হচ্ছে 30 গুণন কি যাবে বলেন? এই যে এর দ্বিগুণ, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, মাইনাস এই 4-এর উপর স্কোয়ার। তাহলে কি হইলো? এই দুটা যোগ করলে আসে 110। 110কে আমরা যদি 4 দিয়ে গুণ করব, মাইনাস হচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16। 110কে 4 11 হচ্ছে 44, মানে 440 মাইনাস 16। 440 থেকে 16 বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 424। হ্যাঁ, এটা কি? চারশো চব্বিশে আসে না নাকি? চারশো পঁচিশ আসার কোনো মানে সম্ভাবনা নাই, 424 হবে। আচ্ছা, আমরা বেসিক নিয়মে করি, আমরা বেসিক নিয়মটাতেও দেখি যে কত আসে। তাহলে এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 30। ভিতরে রাস্তা আছে, 2 মিটার চওড়া করে। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা হচ্ছে 80 গুণন হচ্ছে 30, তাহলে 3 8 2400 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 2 মিটার চওড়া করে রাস্তা, তাহলে এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, তাহলে 2 2 4 কম হইলে এটা হচ্ছে 76, এখানে 4 কম হইলে এটা হচ্ছে 26। তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে, মানে নতুন মানে ভিতরের ক্ষেত্রফল আর কি। ভিতরের ক্ষেত্রফল হচ্ছে 76 গুণন হচ্ছে 26। 76 আর 26 যদি আমরা গুণ করি, তাহলে 76 আর 26 আমরা গুণ করলে 6 6 36, হাতে থাকলো 3, 6 7 42 আর 3 হচ্ছে 45, 0, 6 দুগুণে 12, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15। তাহলে 6, এখানে 7, এখানে 9, এখানে 1। হ্যাঁ, তাহলে আমাদের আসতেছে 1976। তাহলে 2400 থেকে 1976 যদি বাদ দিই, 2400 মাইনাস 1976, তাহলে এখানে আসতেছে 4, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 0 বসাইলে 4, 424। হ্যাঁ, 424 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি, 424ই অ্যান্সার হবে স্যার। এটা এখানে একটু ভুল এসেছিল, প্রিন্টিং মিস্টেক আছে। ক্লিয়ার আছি? মানে 424 না, কিন্তু 424 হবে, কিন্তু 436 না, 436 না। এইটা হচ্ছে এই যে 2-এর দ্বিগুণ কত? 4, এই 4 গুণ করবো, আবার 4-এর স্কোয়ার বিয়োগ করে দেব। ক্লিয়ার? সবাই বুঝেছি? একটু আমাকে বলেন সবাই বুঝেছেন কিনা, তাড়াতাড়ি, ধুমধাম, তাড়াতাড়ি বলেন সবাই ক্লিয়ার কিনা। শেয়ার ডান। ওকে, ডলি বিশ্বাস বলেছে শেয়ার ডান। আর ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। আচ্ছা, আপনারা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। এইবার আমি একটা নতুন কোশ্চেন আপনাদেরকে দেই এখানকার মধ্যে থেকে। ধরেন দৈর্ঘ্য আর প্রস্থ এবং সব কিছু আমি চেঞ্জ করে দিলাম, দেখি আপনারা পারেন কিনা। সবাই একটু তাড়াতাড়ি কোশ্চেনটার অ্যান্সার দিবেন। দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 40, এবং সীমানার ভিতরের জায়গায় লেখা আছে বাহিরে। সীমানার ভিতরের জায়গায় বাহিরে লেখা আছে, বাহিরে, এবং এইখানে মনে করেন 3 মিটার চওড়া রাস্তা আছে বাহিরে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? একটু অ্যান্সারটা দেন আমাকে, এই কোশ্চেনটার অ্যান্সারটা দেন, সবাই অ্যান্সার দেন। একটি বাগানের দৈর্ঘ্য 60 মিটার, 60 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40 মিটার। বাগানের বাইরে সীমানার পাশ দিয়ে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে বাইরের দিকে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল শর্টকাটে বলেন। শর্টকাটে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হবে,
অ্যান্সার করেন এখন, মাইনাসের জায়গায় প্লাস হবে, আমি যে শর্টকাটটা বলেছিলাম সেটাতে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হবে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি স্যার। এতজন ভুল করছে কেন স্যার, কেন স্যার বলেন বলেন বইলা যান। রিয়াজ বলেছে, রিয়াজ মির বলেছে 281, সৌরভ বলেছে 636, মুক্তা বলেছে 609, সরকার লিপি বলেছে 636, নীলুফার ইয়াসমিন বলেছে 636, জলিল মাহমুদ বলেছে 636, ডলি বিশ্বাস বলেছে 636, অলি দাস বলেছে 636। যারা যারা শর্টকাটে পেরেছেন ধুমধাম শেয়ার করে দেন। দেখেন এই যে 60 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয়? 60 আর 40 যোগ করলে হয় 100, গুণন যত থাকবে তার দ্বিগুণ, 3-এর দ্বিগুণ হচ্ছে 6 দিয়ে গুণ, যেহেতু বাহিরে হইলে প্লাস, এই যে এখানে যে সংখ্যাটা আছে তার হবে স্কোয়ার যোগফল। তাহলে কি হবে? তাহলে হচ্ছে 600 যোগ 36 ইকুয়াল 636। আপনারা সঠিক, আপনারা অস্থির, আপনারা অভাবনীয়ভাবে করে ধুরুম দারাম করে অ্যান্সার দিয়ে দিয়েছেন। অসাধারণ অসাধারণ, দুম দুম, ওকে, অসাধারণ সুন্দর। তাহলে পারবেন আপনারা, তাই না? সবাই পারবেন। আচ্ছা, আচ্ছা, ওকে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, মানে দ্বিগুণ বৃদ্ধি করলে আসলে না, দ্বিগুণ করলে, হ্যাঁ, ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ হবে সেটাই আসলে কোশ্চেন। দ্বিগুণ বৃদ্ধি করলে জিনিসটা সঠিক না, দ্বিগুণ বৃদ্ধি করলে আসলে 3 গুণ হয়, সেটা আসলে সঠিক না। তারপরে এইভাবে করেই কোশ্চেন থাকে, হ্যাঁ, তারপরে এইভাবে করে কোশ্চেন থাকে, যেভাবে কোশ্চেন থাকে সেভাবেই অ্যান্সার দিবেন, সমস্যা নেই। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি, মনে করেন আগে ছিল বাহুর দৈর্ঘ্যটা আমি ধরলাম 1, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য কি দ্বিগুণ করছি, তাহলে এখন হয়েছে কি, মানে আগে ছিল 1, আগে ছিল 1 আর এখন হয়েছে কত, দ্বিগুণ করে কত হয়েছে, 2 হয়েছে। তাহলে এটা কি হয়েছে, দৈর্ঘ্যটা। তাহলে যখন 1 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল আমরা কি জানি, দৈর্ঘ্যের উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার মানে কি ক্ষেত্রফল 1। এখন কি ক্ষেত্রফল কত হয়েছে, 2-এর উপর স্কোয়ার মানে কি 4 হয়েছে। তাহলে দেখেন ক্ষেত্রফল কয় গুণ হয়েছে, 1-এর কয় গুণ, 4 গুণ, তার মানে অ্যান্সার হবে 4 গুণ। বুঝেছি কিনা সবাই, কি বুঝেছি? মানে বিষয়টা হচ্ছে যে একটি বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে তার মানে ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে আমি মনে করলাম যে আগে ছিল 1, দৈর্ঘ্য ছিল 1 একক, তাহলে তখন ক্ষেত্রফল কি 1-এর উপর বর্গ, মানে আমরা জানি যে ক্ষেত্রফল বর্গের উপর, বাহুর উপর স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল হয়। তাহলে 1-এর উপর স্কোয়ার করলে তো একই আসে। আর 1-এর দ্বিগুণ হয়েছে, এই যে দ্বিগুণ করলে, তাহলে 2 গুণ করছে, 2 হয়েছে। তাহলে কি এখন ক্ষেত্রফল কত হবে, 2-এর উপর স্কোয়ার মানে কি 4। তাহলে কি এখন, তাহলে ক্ষেত্রফলটা কয় গুণ হলো, 1-এর কয় গুণ, 4, 1-এর 4 গুণ হচ্ছে 4 গুণ হয়েছে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? আমরা ওই যে ওইভাবে করে করতে পারি যে আগে ছিল ক, এখন হইছে 2 ক, যখন ক ছিল তখন ক এর স্কোয়ার করলে হবে ক্ষেত্রফল, আর যখন 2 ক আছে তাহলে 2 ক এর স্কোয়ার করলে হবে ক্ষেত্রফল। তাহলে 2 ক এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, আর হচ্ছে ক এর স্কোয়ার ক স্কোয়ার, তাহলে কত গুণ হইল, তাহলে 4 ক স্কোয়ার বাই ক স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এইভাবে করতে পারি, কিন্তু এইভাবের চেয়ে এইভাবে করা বোঝাটা ইজিয়ার, তাই না? এইভাবের চেয়ে এইভাবে করাটা কি ইজি। আর সবাই কি বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, পারার কথা। বর্গের একক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমাদেরকে মাথায় রাখতে হবে একটা বর্গের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি। দেখেন, একটা বর্গ, যে কোনো একটা যদি বর্গ থাকে, দেখেন এই যে বাহু, বর্গের যে বাহুটা আছে আর এইটা যে কর্ণ আছে, এই কর্ণ সমান হচ্ছে বাহু কি, বাহু √2, মানে বাহুকে √2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমরা কর্ণের মান পাব, মানে বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2 সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য।
a√2। তাহলে মানে এটাও আবার আমরা আমাদের মাথায় রাখতে হবে, যদি কর্ণের মান দেওয়া থাকে, ধরেন বাহুর মান বের করতে হচ্ছে, তার মানে কর্ণকে √2 দ্বারা ভাগ করলে আমরা আসলে বাহুর দৈর্ঘ্য পাবো। কথা কি বুঝেছি? এই দুটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে √2 দ্বারা গুণ করলে আমরা আসলে কর্ণের মান পাবো। আমি এক্সাম্পল দিই। ধরেন আপনাকে আমি বললাম যে একটা বাহুর দৈর্ঘ্য 4 আছে, এর কর্ণের দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 4√2। অ্যান্সার কত হবে বলেন? এটার অ্যান্সার কত হবে? কর্ণের মান কত হবে একটু আমাকে বলবেন? কর্ণের মান কত হবে? কত দিয়ে গুণ করব? কর্ণের মান বের করতে হলে কত হবে? তাহলে কর্ণ ইকুয়াল হবে কি √2 দ্বারা গুণ হবে 4√2। আচ্ছা, এইবার আমার মনে করেন এইবার আমার কর্ণের মান দেওয়া আছে, ধরলাম যে কর্ণের মান দেওয়া আছে হচ্ছে 5, কর্ণের মান 5, বাহুর মান কত? তাহলে বাহু ইকুয়াল কি হবে? বাহু ইকুয়াল হবে কর্ণ ভাগ √2, মানে এই যে √2 দিয়ে ভাগ, মানে 5 ভাগ √2। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝছি? ক্লিয়ার? হ্যাঁ, 4 গুণ হলে 16 হবে, রাইট। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো? ভেজাল নাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাকে বলেন, এই যে এই কোশ্চেনটা, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা, তাহলে এইটার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখেন যে আমরা জানি বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি √2 দ্বারা গুণ করি তাহলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। √3 আর √2 গুণ করলে রুট ভিতরে চলে গেল, 3 আর 2 গুণ করলে আসে √6, তার মানে √6 সেন্টিমিটার হবে আমাদের হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √6। পারবো? সবাই বুঝেছি? হ্যাঁ, শেয়ার ডান। ওকে, ঠিক আছে। এই যে এইবার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এরকম কি আরো কোশ্চেন আছে? আচ্ছা, না। আচ্ছা, এইটার আমরা কি করতে পারি? দেখেন, বর্গক্ষেত্রের কিসের মান দেওয়া আছে? কর্ণের মান। তাহলে কর্ণের মানকে আমরা এই যে 7.5, এইটাকে আমরা যদি √2 দ্বারা ভাগ করি, মানে এটার মান 7.5 কর্ণের মান, একে √2 দ্বারা ভাগ করলে কিসের মান পাবো? বাহুর দৈর্ঘ্য। তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কর্ণকে আমরা √2 দ্বারা ভাগ করলে আমরা বাহু পাবো। আর ক্ষেত্রফল মানে কি? বাহুর উপর স্কোয়ার, বাহুর উপর বর্গ। তাহলে 7.5 ভাগ হচ্ছে √2, এইটার স্কোয়ার করে দিলেই আমরা আসলে কিসের মান পাবো বলেন তো? ক্ষেত্রফলের মান পাবো, যেহেতু বর্গটার ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল মানে তো বাহুর উপর স্কোয়ার, কর্ণের উপর স্কোয়ার না তো, বাহুর উপর স্কোয়ার। তাহলে দেখেন এখানে আমার লাগতেছে √2 এর উপর স্কোয়ার করলে 2, আর 7.5 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 7.5টা হচ্ছে 7 আর 8-এর মাঝখানে, তাহলে 7 8-এ হচ্ছে 56, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, 56.25 ভাগ হচ্ছে 2, তার মানে 28.125। এই যে 28.1টাই আনসার আছে, তার মানে খ নাম্বারটা। 56কে 2 দিয়ে ভাগ করলে 28 হয়। আচ্ছা, কেউ অবাক হবেন, স্যার আপনি এত তাড়াতাড়ি 7.5-এর বর্গ কীভাবে করলেন? ম্যাজিক দেখাবো? ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক দেখাই, একটু ম্যাজিক দেখাই, আপনারা ম্যাজিক দেখেন। কখনো যদি এই যে মনে করেন সাড়ে দু, মানে 2.5, তারপরে 3, 3.5, তারপরে 4.5, তারপরে 5.5, তারপরে 6.5, হ্যাঁ, এগুলোর যদি বর্গ করতে চান একটু ম্যাজিক পদ্ধতিতে বর্গ করে ফেলতে পারবেন। পুরাই ম্যাজিক, ঢুসুম 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 করে ম্যাজিক করে ফেলবো আমরা। শুধু ম্যাজিক হবে স্যার, শুধু ম্যাজিক হবে। হ্যাঁ, 10.5। কীরকম ম্যাজিকটা দেখেন? ম্যাজিকটা হইলো যে আড়াইটা, মানে আড়াই হচ্ছে 2 আর 3-এর মাঝখানে, 2 আর 3-এর মাঝখানে, ওই 2 আর 3 আমরা গুণ করে দেবো। 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, এরপর একটা দশমিক দিব, আর 5-এর বর্গ করলে আসে 25, তারপরে বসাবো। কি মজা! মজা না? মজা না? এই যে দেখেন 3.5, 3 আর 4-এর মাঝখানে, 3 আর 4 গুণ করে দিব, 3 আর 4-এ হচ্ছে 12, দশমিক, 5-এর স্কোয়ার করলে 25 লাস্টে চলে আসবে। কেমন লাগলো? খুবই মজার না? অস্থির?
অস্থির অস্থির। 4.5, 4 এবং 5-এর মাঝখানে 4.5 আছে। 4 আর 5 গুণ করলে হয় 4 5 20, দশমিক 5-এর স্কোয়ার করলে আসে 25। 5.5, 5-এর 5.5 মানে 5.5 হচ্ছে 5 আর 6-এর মাঝখানে, 5 আর 6 গুণ করলে আসে 30.25। 6.5, 6 আর 7-এর মাঝখানে, 6 7 হচ্ছে 42.25। এই 7.5 হচ্ছে 7 এবং 8-এর মাঝখানে, 7 8 56.25। এবার 10.5, 10 আর 11-র মাঝখানে, 10 আর 11 গুণ করলে হয় 110.25। মজা কি মজা না? মজা পাইছেন? অস্থির। ওয়াও ওয়াও টাইপের না, অস্থির টাইপের। আচ্ছা ঠিক আছে, ম্যাজিক। তো এই জায়গা থেকে আমি এই গুণটা করেছি। 7.5-এর স্কোয়ার করলে কি আসতেছে? 7.5 হচ্ছে 7 আর 8-এর মাঝখানে, 7 8 56.25 ভাগ 2, 56কে 2 দিয়ে ভাগ করলে 28। 28 টাইপের একটাই অ্যান্সার আছে, এটাই হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? অস্থির অস্থির, অস্থিরতা কাজ করছে আমাদের। একটি রেখার উপর বর্গ বলেছে, কোশ্চেনটা বলেছে একটি রেখার উপর বর্গ, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটা রেখা যার দৈর্ঘ্য মনে করলাম আমরা 1। এই রেখা যার দৈর্ঘ্য মনে করলাম হচ্ছে 1, তার বর্গ করলে আসে 1-এর উপর স্কয়ার, মানে হচ্ছে 1। তার অর্ধেক 1-এর অর্ধেক হচ্ছে হাফ, তার মানে এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গ যদি আমরা করি, তাহলে হাফের উপর বর্গ মানে হাফের উপর স্কয়ার, মানে 1/4। এখন বলেছে এই বর্গটা এই বর্গের কত গুণ। তার মানে এই যে এই বর্গের কত গুণ এই বর্গ, এটা তো 1, এটা তো 4/1 তার 4/1 4 গুণ 4, তার মানে 1। মানে আমরা এইভাবে বলতে পারি যে 1 ভাগ হচ্ছে 4/1, তার মানে 1 গুণ হয়ে যাবে 4/1, মানে হচ্ছে 4, মানে 4 গুণ। মানে 4-এর 1 1-এর কত গুণ, সরি 1 4-এর 1-এর কত গুণ, তার মানে 4 গুণ। ক্লিয়ার? বুঝেছি? সহজ কথা। মানে একটি রেখার উপর, মানে রেখার দৈর্ঘ্য 1 চিন্তা করলাম, তার অর্ধেক মানে হাফ। রেখার উপর অঙ্কিত বর্গ 1-এর বর্গ মানে 1, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ হাফের বর্গ মানে হাফের উপর স্কোয়ার, মানে 1/4। ঠিক আছে? তাহলে 1/4-এর কত গুণ হচ্ছে 1? 4 গুণ। ওয়াও। আচ্ছা, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? কই লোকজন কোথায় গেল? তাড়াতাড়ি ডেকে আনেন সবাই রে, শেয়ার টেয়ার দেন, সবাই একটু চলে আসুক। লোকজন কম কেন? আচ্ছা, যে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে, আচ্ছা আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান, একটা রম্বস যে আছে, রম্বসের ক্ষেত্রফল সমান আমরা বলবো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ দুইটা গুণ করে দিব, তাকে অর্ধেক করে দিয়েই, হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফলকে আমরা যদি হাফ দিয়ে গুণ করি তাহলেই আসলে চলে আসবে ক্ষেত্রফল। যেহেতু একটা কর্ণ 4 আর একটা কর্ণ 6, তাহলে 4 আর 6 গুণ করলে 24, 24-এর অর্ধেক হচ্ছে 12, তার মানে ক্ষেত্রফল হবে 12, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এখানে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 12। ঠিক আছে? ক্লিয়ার? অস্থির। বুঝেছি? এইবার একটা কর্ণ দেওয়া আছে, আবার ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ কত? তাহলে একটা কর্ণ যে দেওয়া আছে, অপর কর্ণ দেওয়া নেই, তাহলে কর্ণ গুণন আরেকটা কর্ণ হচ্ছে 10 ইকুয়াল এদের যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু দুইটা কর্ণ গুণ করলে আমাদের আসলে ক্ষেত্রফল বের হবে। তাহলে হাফ গুণন একটা কর্ণ গুণন আরেকটা কর্ণ, একটা কর্ণ তো দেওয়াই আছে, আরেকটা কর্ণ বের করতে হবে। তাহলে হাফটা, এইটা যেহেতু 2 নিচে আছে, 2টা এই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, এখানে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হবে। তাহলে কর্ণ গুণন 10 সমান হচ্ছে, এইটা গুণ হয়ে গেলে কি 12 দুগুণে 24, মানে 240। এই 10 যদি এই পাশে চলে যায় ভাগ হয়ে যাবে, তার মানে 10 দিয়ে ভাগ করলে আসবে 24, তার মানে আরেকটা কর্ণ হচ্ছে 24। 10 দিয়ে ভাগ করলে কি 24 চলে আসতেছে। ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম পারবো। এই যে দেখেন, আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু চলে আসছিল। সবাই পারবো?
এটার এইটার এটা দেখেন, আমি একটু বলে দেই, একটা ট্রাপিজিয়াম যে থাকে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল এক জোড়া বাহু থাকে আর বাকি জোড়াটা সমান্তরাল না। তো এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু যে আছে, সমান্তরাল বাহুগুলোকে যদি আমি এ আর বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এই দুইটা বাহুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি বলতে পারি, এইচ বলতে পারি, যেটা বলেন সেটাই। এটাই আবার উচ্চতা, এটাকেই বলে উচ্চতা। এটাই উচ্চতা, এটাই মধ্যবর্তী দূরত্ব, দুইটাই একই কথাই। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স বা উচ্চতা, যেটাই বলেন। তাহলে বলেন দেখি, এখানে উচ্চতা 8 মানে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 8, তার মধ্যে সমান্তরাল বাহু একটা 9, একটা হচ্ছে 7, তার মানে এর মান মনে করেন 9, বি এর মান হচ্ছে 7, এবং এদের দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকেই উচ্চতা বলে। তাহলে হাফ ইন্টু 9 আর 7 যোগ করলে হচ্ছে 9 আর 8 নাকি 9 আর 7, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16। আচ্ছা, হাফ ইন্টু 9 যোগ হচ্ছে 7 গুণন ডি, ডি মানে 8। তাহলে হাফ, এটা দিয়ে এটাকে কাটলে 4 আসে, তাহলে 16 গুণন 4 মানে 4 16 64। তার মানে এটার অ্যান্সার কত? 64। পারবো? এই তো অস্থির। উম্মে সালমা, দিলরুবা, তহিদুল, মৈত্রী, সুদীপ্ত, আসমা, সোহান সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, শ্রুতি সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, তাই না? আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সারটা কারা কারা সঠিক দিচ্ছেন একটু অ্যান্সার করেন সবাই। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই করেন। এক সমান্তরাল বাহু দেওয়া আছে 8 এবং 4, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 42, ক্ষেত্রফল দেওয়া আছে 42, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে ডি এর মান, ওই যে বললাম উচ্চতা, কোনো সময় উচ্চতা ওর নাম দেওয়া থাকে, কোনো সময় এই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব দেওয়া থাকে। মানে আমার 1 নাম্বার কথা হচ্ছে যে হাফ ইন্টু মানে এ প্লাস বি, এ মানে কত, মানে দুইটা বাহু কি 8 এবং 4, তাহলে এ প্লাস বি 8 প্লাস 4 ইন্টু ডি, এটা মানেই তো ক্ষেত্রফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, মানে যেটা বের করতে বলছে ডি, সমান হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলেছে? ক্ষেত্রফল বলেছে 42, তার মানে এটা সমান আমরা বলতে পারি 42। তাহলে আমরা কি করতে পারি? তাহলে হাফ গুণন এটা হচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে 12 গুণন ডি সমান হচ্ছে 42, ঢুসুম ঢুসুম এটা আস্তে আস্তে 6, তাহলে ডি এর মান 42কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব 7, 6 সাথে 42। এটার অ্যান্সার কত? 6 সাথে 42। পারবো সবাই? ক্লিয়ার? পেরেছি স্যার? পারবেন? ওকে, ধুমধাম। এখন আসেন বহুভুজের খেলা, বহুভুজের খেলাতে চলে আসেন। বলেন একটা পঞ্চভুজের কোণগুলো সমষ্টি কত সমকোণ, কত সমকোণ এবং কত ডিগ্রি, দুটাই বলবেন। কত সমকোণ এবং কত ডিগ্রি, বলেন। একটি বহুভুজের, একটি পঞ্চভুজের 5টা কোণ যে আছে তাদের সমষ্টি কত সমকোণ এবং কত ডিগ্রি, বলেন দেখি। আচ্ছা, আমি বলি, খুবই সহজ। পঞ্চভুজ মানে কয়টা বাহু আছে? বাহু আছে 5টা। বাহু কয়টা আছে? 5টা, ঠিক আছে। নিয়মটা হচ্ছে যে এন বাহু বিশিষ্ট, হ্যাঁ, এন বাহু যদি থাকে, এন বাহু বিশিষ্ট, এন বাহু যদি থাকে, এনটা কোণও আছে, জয়টা বাহু থাকে তয়টাই কোণ থাকে একটা বহুভুজের। এন বাহু বিশিষ্ট, হ্যাঁ, বহুভুজের মোট কোণের সমষ্টি বা কোণের সমষ্টি, মানে কোণ সমূহের যে সমষ্টি আছে, কোণের যে সমষ্টি সেটা হচ্ছে ঢুসুম এই যে 2n - 4 সমকোণ,
এটা মনে রাখবেন 2n-4 সমকোণ। এটা n-2 ইন্টু 180 ডিগ্রিও দেওয়া যায়, কিন্তু এইভাবে করে মনে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। 2n-4 সমকোণ অর্থাৎ কি, n এর মান এখানে হচ্ছে 5, তাই না? n এর মান কত? 5। তাহলে 2 × 5 - 4 এত সমকোণ। তার মানে 5 দ্বিগুণী 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6 সমকোণ। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? 6 সমকোণ। আর 6 সমকোণ মানে কত ডিগ্রি? 6 গুণন হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। 1 সমকোণ মানে 90, 6 সমকোণ মানে এই যে 6 9 54, তার মানে 540 ডিগ্রি। বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে মানটা থাকবে, একে 2 গুণ করে তার থেকে 4 বিয়োগ করব। 2 গুণ করে তার 4 থেকে বিয়োগ করলে অত সমকোণ হবে আমাদের অ্যান্সার। 2 গুণ করে 4 বিয়োগ করব, তাহলে অত সমকোণ হবে অ্যান্সার। তাহলে আমাদের মেইন কথা কি, দ্বিগুণ করে, এই যে পঞ্চভুজ আছে তার মানে কি 5টা, তাহলে 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসতেছে 6, তার মানে এটা হচ্ছে 6 সমকোণ। আর 6 সমকোণ মানে হচ্ছে 6 × 90 মানে 6 9 54, তার মানে 540 ডিগ্রি। দ্বিগুণ করে 4 বিয়োগ করে দিব, দ্বিগুণ করে তার 4 বিয়োগ করব। এই যে দেখেন, বহিস্থকোণের পরিমাণ ডিরেক্টলি চাইছে। থামেন, আর কি আছে? আমার ওই টাইপের কোশ্চেন আছে কিনা দেখি, না বৃত্ত পারে। ওকে, তাহলে আপনারা একটা আমাকে কোশ্চেন বলেন যে একটা বহুভুজের 10 বাহু বিশিষ্ট বহুভুজের 10 বাহু বিশিষ্ট মনে করেন বহুভুজ আছে। বহুভুজের হ্যাঁ কোণের সমষ্টি কত? তাড়াতাড়ি, ধুমধাম, 1 সেকেন্ড দেরি হবে না। 1 সেকেন্ড দেরি হবে? কি করব? 10-এর দ্বিগুণ করব। 10-এর দ্বিগুণ করলে কি আসে? 20, এবং এই 20 থেকে কত বিয়োগ করব? 4। তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে সবসময় কত আসতেছে? 16। 16 হবে সমকোণ। আমাকে যদি ডিগ্রি বের করতে হয় তাহলে 16 × 90 ডিগ্রি, 16 × 90 ডিগ্রি, 6 9 16 হচ্ছে 144 না? 144 আর একটা শূন্য মানে 1440 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছি? সবাই পারবো? সবাই পারবো? ক্লিয়ার হয়েছে? অস্থির অস্থির, সবাই পারি, ধুমধাম। আচ্ছা আচ্ছা, দেখেন, বহিস্থ কোণের পরিমাণ বের করার যে সূত্র, বহিস্থ কোণ মানে কি, মনে করেন এটার বিষয়টা হচ্ছে এরকম। ধরেন একটা ত্রিভুজ আছে, একটা যদি সুষম ত্রিভুজ থাকে, যেটাকে সমবাহু ত্রিভুজ বলে, এইটার প্রতিটা বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, এটা যদি বের করতে বলে, সূত্রটা হচ্ছে, বহিস্থ কোণের পরিমাণের বের করার সূত্রটা হচ্ছে, দেখেন, বহিস্থ কোণের পরিমাণ বের করার সূত্রটা হচ্ছে, উপরে দিবেন 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা বা কোণের সংখ্যা। মনে করেন এখানে ত্রিভুজ মানে কি, বাহুর সংখ্যা কয়টা? 3টা, তার মানে বহিস্থ কোণের পরিমাণ দাঁড়াবে 120 ডিগ্রি। এই যে দেখেন, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি সমবাহু ত্রিভুজে। তাহলে সুষম ত্রিভুজ মানে কিন্তু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। কিভাবে বের হইলো? অ্যান্সার হচ্ছে 360 ডিগ্রিকে আমরা এন দ্বারা ভাগ করব। এন দ্বারা ভাগ করা মানে বাহুর সংখ্যা বা কোণের সংখ্যা দিয়ে ভাগ করা। ঠিক আছে? যদি এটা থাকতো চতুর্ভুজ, সুষম চতুর্ভুজ মানে হচ্ছে বর্গের এই বহিস্থ কোণ মানে 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি বের হয়? দেখেন, 360 ভাগ বর্গে আমাদের কয়টা বাহু থাকে? 4টা বাহু, 4 দিয়ে ভাগ করলে 4 9 36 মানে 90 ডিগ্রি। ঠিক আছে? এই সেমভাবে আমরা যখন পঞ্চভুজে আসব, তাহলে বাহুর সংখ্যা কয়টা আছে? 5টা। তাহলে 5টা হইলে বহিস্থ কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি ভাগ হচ্ছে 5, তার মানে 5 দিয়ে ভাগ করলে 5 সাথে হচ্ছে 35, তাহলে এখানে দিলে 1 শূন্য, 5 দ্বিগুণে হচ্ছে 10 মানে 72 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? বহিস্থ কোণের পরিমাণ কি? 72 ডিগ্রি। আমি যদি এইটা কথা না বলে আমি যদি বলি একটা বহুভুজ আছে, একটা দশভুজ আছে, হ্যাঁ, দশভুজ আছে, সেইটার বহিস্থ কোণের পরিমাপ কত ডিগ্রি? তাহলে দশভুজের বহিস্থ কোণের পরিমাপ হবে 360 ডিগ্রি ভাগ কয়টা বাহু? 10টা, তার মানে 36 ডিগ্রি। সুষম দশভুজের বহিস্থ কোণের পরিমাপ হবে মানে 36 ডিগ্রি। এটা হচ্ছে বহিস্থ কোণ।
আর অন্তস্থ কোণগুলো কত হবে বলেন তো? যদি বলতো অন্তস্থ কোণ কত, তাহলে প্রথমে বহিস্থ কোণ বের করে 180 ডিগ্রি থেকে এই বহিস্থ কোণটা বাদ দিলে অন্তস্থ কোণ বের হবে সব সময়। এই যে দেখেন একটা ত্রিভুজের বহিস্থ কোণ আপনি মনে করেন এটা পেয়েছেন, বহিস্থ কোণ হচ্ছে টান দিলে যেটা বাহিরের দিকে বাহুটা, কোনটা এটা হচ্ছে বহিস্থ কোণ। আর ভিতরের কোণ তো এটা কি 180 থেকে এই বহিস্থ কোণ বাদ দিলে কি ভিতরের কোণটা পাওয়া যাবে না? তাহলে সবসময় অন্তস্থ কোণ বের করতে হইলে আগে বহিস্থ কোণ বের করবেন, তারপরে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবেন, তাহলে কিন্তু অন্তস্থ কোণ বের হয়ে যাবে। ঠিক আছে, কথাটা কি বুঝেছি? হ্যাঁ, এটা 144 ডিগ্রি, অন্তস্থ কোণ হচ্ছে 144 ডিগ্রি। তাহলে দেখি তো আমরা পারি কিনা, কারা বুঝছেন আমরা একটু দেখি বুঝছেন কিনা। আমি যদি বলি একটা যে 8 বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, 8 বাহু বিশিষ্ট বহুভুজ। বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত? অন্তস্থ মানে সুষম বহুভুজ, অবশ্যই সুষম কথাটা লিখতে হবে, এটা কিন্তু সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ মানে প্রত্যেকটা অন্তস্থ কোণের পরিমাণ কত বলেন? কত? দেখি পারেন কিনা। তাহলে সবসময় কি অন্তস্থ বের করবো নাকি বহিস্থ বের করবো বলেন? প্রথমে আমাকে সবসময় বহিস্থ বের করতে হবে। বহিস্থ বের করার সূত্র আছে 360 ভাগ যতগুলা বাহু বা কোণ আছে, যেহেতু 8 বাহু বিশিষ্ট তার মানে 8 দিয়ে আমরা ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে 4 8 32, তারপরে 4 0 5 8 40 মানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কত ডিগ্রি হবে? তাহলে অন্তস্থ হবে হচ্ছে অন্তস্থ কোণ 180 থেকে বহিস্থ কোণটা বাদ দিলেই আমাদের অন্তস্থ কোণ বের হয়ে যাবে। 45 ডিগ্রি বাদ দিলে আমাদের থাকতেছে 135 ডিগ্রি। তার মানে অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি। ক্লিয়ার? সবাই বুঝেছি? একবারে তামা সুন্দর, পারবো, সবাই ক্লিয়ার? তো এরপরে আমাদের ক্লাসটা হবে কিসের উপরে বলেন? এরপরের এই যে এইটা কিন্তু এরপরের মানে কোশ্চেনটা, এটা জাস্ট একটু ঘুরাই দেওয়া। একটি বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ এত ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আচ্ছা দেখেন, একটু আগে যে সূত্রটা লিখছি যে বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা, হ্যাঁ, অথবা না, হ্যাঁ ভাগ বাহুর সংখ্যা, এটা বলেছি। তাহলে বাহুর সংখ্যা বের করতে হইলে কি করতে হবে? 360 ডিগ্রিকে কি বহিস্থ কোণ দিয়ে ভাগ দিতে হবে, তাই না? বহিস্থ কোণ দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু আমার দেয়া আছে কিসের মান? অন্তকোণের পরিমাণ, মানে অন্তস্থ কোণ দেওয়া আছে। তাহলে অন্তস্থ কোণ থেকে বহিস্থ কোণ কেমনে বের করব? 180 থেকে অন্তস্থ কোণ বাদ দিলে বহিস্থ কোণ বের হয়ে যাবে। তাহলে 180 থেকে 120 বাদ দিলে আসে 60 ডিগ্রি। তার মানে বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে পাবো 360 ডিগ্রি ভাগ হচ্ছে 60। তাহলে 60 ডিগ্রি করলে আমাদের 0 0 কাটা যাচ্ছে, 6 6 36 মানে 6। তার মানে বাহুর সংখ্যা হবে 6টি। কথা কি বুঝেছি? মানে আমাদের সূত্রটা দেখেন, সূত্রটা হচ্ছে কার? বহিস্থ কোণের সূত্র। বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি ভাগ বাহু, তার মানে বাহু সমান হচ্ছে 360 ভাগ বহিস্থ কোণ। কিন্তু আমার তো বহিস্থ কোণ দেওয়া নেই, অন্তস্থ কোণ দেওয়া আছে। তাহলে অন্তস্থ কোণ 120 হলে বহিস্থ কোণ কি? 180 থেকে 120, আমি একটু আগেই তো বললাম অন্তস্থ আর বহিস্থ যোগ করলে 180 হবে। তাহলে 180 থেকে আমি যদি 120 বাদ দিই তাহলে 60 ডিগ্রি, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে 360কে বহিস্থ কোণ দ্বারা ভাগ দিলে, বহিস্থ কোণ মানে 60 ডিগ্রি দ্বারা ভাগ দিলে 360 ডিগ্রি ভাগ 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 6, 0 0 কাটা। তার মানে 6টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝেছি? বিভিন্ন পরীক্ষায় যে দেখেন প্রাক প্রাথমিক পরীক্ষায় এসছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, এমন না যে আসে নাই, পরীক্ষায় এসছে, অবশ্যই প্রিপারেশন নেবেন সুন্দর করে। এরপরের ক্লাসটা আমাদের কিসের উপরে হবে বলেন তো? বৃত্তের উপরে আমাদের নেক্সট ক্লাসটা হবে। আশা করি আজকের ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। আর কারা কারা বৃত্তের ক্লাসের জন্য অপেক্ষা করছেন তাড়াতাড়ি আমাকে জানাই দেন আর কমেন্ট করেন। আর ক্লাসটা কেমন লাগলো সবাই এর সাথে শেয়ার করে দেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।